সীমান্তে আর কোনো ছাড় নয়। নানা অজুহাতে এতদিন গুলি ছুড়েছে বিএসএফ, এবার সেটি ফিরিয়ে দেবার পালা। চোরাই কারবারিদের উচিত শিক্ষা দেওয়া শুরু করেছে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস, এভাবেই পানিশমেন্ট দিতে হবে। ফাইনালি আমাদের ভারত সরকারের কান্নাকাটির শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আর সেই কারণটা হচ্ছে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে ভারতের চিরশত্রু পাকিস্তানের মিসাইল কারখানা। ও মাই গড! যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। দিন বদলেছে, বদলে গেছে সময়। ছাত্র জনতার নতুন বাংলাদেশে এখন আর কেউ মুখ বুঝে অন্যায় সহ্য করার পাত্র নয়। এতদিন সীমান্তে ভারতীয় বিএসএফ যে একতরফা দাদাগিরি আর আগ্রাসন চালিয়েছিল তারা হয়তো ভুলে গেছে এই মাটি বীরের মাটি। তবে বাংলাদেশ এর শেষ দেখেই যেন ছাড়বে। কুলাওয়াড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত মুজিবুর রহমানের মরদেহ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। রাত নামতেই এবার অ্যাকশনে বাংলাদেশি বর্ডার গার্ড। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে এক ভারতীয় চোরাচালানকারীকে গুলি করে বিজিবি, যেন উচিত জবাব। কোনো ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। আমাদের যে শিলিগুড়ি করিডোর, যে করিডোরের প্রস্থ হল মাত্র 20 কিলোমিটার, যেটাকে তারা ভয় পায় তাদের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিতে পারে বাংলাদেশ এবং চায়না যে কোনো সময়, সেই ভয়ে আতঙ্কিত হয়ে তারা বাংলাদেশের কাছে 7 সিস্টার্স হারানোর আতঙ্কে দিশেহারা মোদি। বিজেপির পাল্টা গুলিতে কাঁপছে সাউথ। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বিভিন্ন পয়েন্টে যখন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে পুশিং করছে প্রতিনিয়ত। সুখবর, বাংলাদেশের সকালটাই হয় এই ধরনের নিউজ দিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ ভারতীয় কিছু নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর বা পুশিং করানোর চেষ্টা করছে, যার বিরুদ্ধে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের কারণে ভারতের বিএসএফ এর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দিল্লিকে বুড়ো আঙ্গুল দেখালেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য ভারত এবং চীনের মতো পরাশক্তি দাওয়াত দিয়েছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি বেছে নিলেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মালয়েশিয়াকে। যেখানে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় দিল্লি, সেখানে ভারতের নাকের ডগা দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে এক বিশাল সামরিক আর অর্থনৈতিক জোট গড়ার ছক কষছে বাংলাদেশ। এই খবর ছড়াতেই দিল্লির ক্ষমতার অলিন্দে শুরু হয়ে গিয়েছে চরম আতঙ্ক। নরেন্দ্র মোদী নাকি ভাবতেই পারেনি তাকে এইভাবে অবহেলা করা হবে। আজ আপনাদের বুঝিয়ে বলবো কিভাবে চীন আর পাকিস্তানের পর এবার মালয়েশিয়াকে সাথে নিয়ে ভারতকে চারদিক থেকে চেপে ধরতে চলেছে নতুন বাংলাদেশ। এই পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন। সাধারণত আমাদের অঞ্চলের কোনো বড় নেতা ক্ষমতায় এলে বা বড় রাজনৈতিক পরিবর্তনের পর প্রথমেই দৌড়ান ভারতের দিল্লিতে। এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল, এবারও আর ব্যতিক্রম ছিল না। ভারত সাগ্রহে আমন্ত্রণ জানাচ্ছিলেন তারেক রহমানকে। সবাই ভেবেছিল তিনি হয়তো ভারতেই প্রথম যাবেন, কিন্তু তারেক রহমান পরিষ্কার বুঝিয়ে দিলেন এটি আর আগের সেই বাংলাদেশ নয় যা অন্যের ইশারায় চলবে। তিনি দিল্লির লাল গালিচাকে পাশ কাটিয়ে সোজা টিকিট কাটলেন কুয়ালালামপুরের। মোদী সরকার আশা করেছিল তারেক রহমানকে দিল্লিতে এনে নিজেদের স্বার্থে কিছু চুক্তি করিয়ে নেবে, কিন্তু মোদীর সেই আশায় ঘুরে বালি। তারেক রহমান ভারতকে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নেবে, কোনো দাদার দাদাগিরি এখানে চলবে না। এই ঘটনায় দিল্লির বড় বড় নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। তারা এখন ভাবছেন ঢাকাকে নিয়ন্ত্রণ করার দিন কি তবে শেষ। অনেকেই মনে করতে পারেন হুট করেই কেন মালয়েশিয়াকে বেছে নেওয়া হলো। এর পেছনের রাজনীতি ছাড়াও একটি ঐতিহাসিক পারিবারিক লিগ্যাসি যা হয়তো অনেকেই জানেন না। তারেক জিয়ার পিতা জিয়াউর রহমানের শাসনামলে 1978 সালে মালয়েশিয়া তৎকালীন রাজা হিজ ম্যাজিস্ট্রি তুয়াঙ্গ আব্দুল হালিম মুয়াজ্জম শাহ বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপ্রধান হিসেবে সেই সফরটি দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং এর মাধ্যমে মূলত জিয়াউর রহমানের আমলে দুই দেশের মধ্যকার গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারিবারিক লিগ্যাসির সূচনা হয়। 1977 সালের ডিসেম্বর মাসে দুই দেশের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি এবং 1978 সালের এপ্রিলে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই হয়েছিল। আজ ছেলে তারেক রহমান যখন নিজের প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেন, তখন তা কেবল একটি সাধারণ কূটনৈতিক সফর থাকে না, এটি হয়ে ওঠে বাবার রেখে যাওয়া অধ্যায়কে পুনরুজ্জীবিত করার এক মহাপরিকল্পনা। মালয়েশিয়ার একটি রাজপরিবার এবং একটি সরকার ও পারিবারিক সম্পর্ককে অত্যন্ত সম্মান করে, আর এই রক্তের টান এবং ঐতিহাসিক সম্পর্কটাই ভারতকে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে ফেলে দিয়েছে, কারণ তারা জানে এই লিগ্যাসি ভাঙা দিল্লির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এবার আসা যাক আসল কথায়। তারেক রহমান মালয়েশিয়া গিয়ে কেবল হাত মিলিয়ে চলে আসবেন না, মালয়েশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিও করবেন। ওআইসি বা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মালয়েশিয়া অত্যন্ত উন্নত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। বাংলাদেশ এখন আর একক কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। বাংলাদেশ এখন মালয়েশিয়া এবং অন্যান্য
অন্যান্য প্রধান মুসলিম রাষ্ট্রগুলোর সাথে একটি বিশাল সামরিক এবং অর্থনৈতিক জোট গড়ার কথা শুরু করে দিয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার বাজার এবং বাংলাদেশের শ্রমিক এবং ব্যবসার জন্য এক বিশাল খনি। এই জোট সফল হলে বাংলাদেশের অর্থনীতিতে আর ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। আমাদের নিজেদের টাকা, আমাদের নিজেদের ব্যবসা সগৌরবে চলবে। হাসিনার শাসনামলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এর সমাধান তারেক জিয়ার কাছ থেকে আশা করেছেন সাধারণ মানুষ। এছাড়া ডিফেন্স এবং সামরিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর আধুনিক প্রযুক্তির দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। বিএনপি সরকার সামরিক শক্তি বাড়াতে এবং মুসলিম বিশ্বের সমর্থন পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যাতে যে কোনো প্রতিবেশী দেশ আমাদের দিকে চোখ তুলে তাকাতে 10 বার ভাববে। মুসলিম বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সামরিক আর অর্থনৈতিক জোটের পরিকল্পনাটাই ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আন্তর্জাতিক রাজনীতিতে এখন ভারতের অবস্থান কেমন? একদিকে রয়েছে পরাশক্তি চীন, যার সাথে ভারতের সীমান্ত বিরোধ লেগেই আছে। অন্যদিকে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই দুই দেশের সাথে ভারতের সম্পর্ক কেমন তা দেশের সচেতন নাগরিক মাত্রই জানেন। এখন এই সমীকরণে যদি যুক্ত হয় বাংলাদেশ এবং মালয়েশিয়ার এই নতুন অক্ষ, তবে ভারতের অবস্থা কি হবে? বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের পর এবার মালয়েশিয়ার সাথেও সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়, তবে ভারত চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। একেই বলে আন্তর্জাতিক রাজনীতির চেকমেট বা কিস্তিমাত। ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশকে নিজের পকেটে রাখতে, যাতে পূর্ব সীমান্তে তারা নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু তারেক রহমানের এই এক চালে ভারতের সেই কৌশল সম্পূর্ণ ভেস্তে গেছে। বাংলাদেশ এখন নতুন শক্তির কেন্দ্রবিন্দু হিসাবে আত্মপ্রকাশ করছে, যা ভারতকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে। তারেক রহমানের এই মালয়েশিয়া সফরের পেছনে রয়েছে আরও একটি অত্যন্ত গভীর কূটনৈতিক চাল, যা দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। মালয়েশিয়া কেবল একটি মুসলিম রাষ্ট্রই নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর শক্তিশালী জোট আসিয়ানের অন্যতম প্রধান এবং প্রভাবশালী সদস্য। এতদিন পর্যন্ত বাংলাদেশের বাণিজ্য এবং পররাষ্ট্রনীতি বহুলাংশে ভারতের উপর কিংবা পশ্চিমের বাজারের উপর নির্ভরশীল ছিল। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ যেন তাদের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে পা বাড়ায়, কিন্তু তারেক রহমান এবার সরাসরি সেই বৃত্ত ভেঙে বের হয়ে এসেছেন। মালয়েশিয়াকে মাধ্যম বানিয়ে বাংলাদেশ এখন আসিয়ানের বিশাল অর্থনৈতিক বাজারে নিজের জায়গা পাকা করতে চাইছে। ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুরের মতো ধনী এবং উন্নত দেশগুলোর সাথে সরাসরি অর্থনৈতিক সম্পর্ক করার এই যে মহাসড়ক, তার প্রথম ধাপই হলো এই মালয়েশিয়া সফর। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন তীব্র লড়াই চলছে। মোদী সরকার সবসময় বঙ্গোপসাগরকে নিজেদের ক্ষমতার চারণভূমি বলে মনে করত, কিন্তু বাংলাদেশ যদি মালয়েশিয়ার মতো সমুদ্র শক্তির সাথে হাত মেলায়, তবে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দীর্ঘদিন ধরে একটা অপপ্রচার চালানো হতো যে বাংলাদেশের রাজনীতি নাকি দিল্লির সবুজ সংকেত ছাড়া চলে না, ঢাকার ক্ষমতায় কে বসবে আর কে বসবে না তা নাকি ঠিক হয় দিল্লির সাউথ ব্লকে বসে। এই পুতুল থিওরি এবং পরনির্ভরশীলতার তকমা বাংলাদেশের মানুষের জন্য ছিল অত্যন্ত অপমানজনক। তারেক রহমান তার এই একটিমাত্র সফরের সিদ্ধান্ত দিয়ে সেই পুরনো এবং অপমানজনক তত্ত্বকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন। তিনি বিশ্ববাসীকে এবং বিশেষ করে নরেন্দ্র মোদীকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির অনুকম্পার উপর টিকে নেই। বাংলাদেশ এখন নিজের স্বার্থে বোঝে এবং নিজের শর্তে বন্ধুত্ব করতে জানে। দিল্লি এতদিন ঢাকাকে যেভাবে একতরফা সুবিধা নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখত, সেই দিন এখন অতীত। এই সফরে কোনো লুকোচুরি নেই, কোনো গোপন চুক্তি নেই, যা হচ্ছে তা প্রকাশ্য দিবালোকে সমমর্যাদার ভিত্তিতে। আর এই সমমর্যাদার রাজনীতিটাই মোদী সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা সমতার ভিত্তিতে নয়, বরং আধিপত্যের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে অভ্যস্ত। এই সফরের প্রভাব কেবল আন্তর্জাতিক রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, দেশের ভেতরে সাধারণ মানুষের মনেও এটি এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ দীর্ঘদিন পর এমন একজন নেতাকে দেখছে, যিনি দেশের স্বার্থকে সবার ওপরে রেখেছে, পরাশক্তিদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন। এতদিন দেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমাদের সম্পদ এবং ট্রানজিট অন্য দেশকে দিয়ে দেওয়া হলেও আমরা তার সঠিক বিনিময় পেতাম না। কিন্তু মালয়েশিয়ার সাথে সেই নতুন অর্থনৈতিক এবং সামরিক যোগাযোগের খবর দেশের যুব সমাজ এবং ব্যবসায়ী মহলে নতুন আশার আলো দেখাচ্ছে। সবাই বুঝতে পারছে যে বাংলাদেশ এখন আর কোনো করুণা প্রার্থী নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো এক আত্মবিশ্বাসী রাষ্ট্র। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ দেশের মানুষকে একসুতোয় গেঁথেছে এবং দিল্লির চাপিয়ে দেওয়া ভয়কে জয় করতে শিখেছে। তাহলে পুরো বিষয়টি কি দাঁড়ালো? তারেক রহমানের এই মালয়েশিয়া সফর কেবল একটি সাধারণ বিদেশি সফর নয়, এটি মোদী সরকারকে দেওয়া একটি শক্ত জবাব। এটি শহীদ জিয়ার শুরু করা ঐতিহাসিক বন্ধুত্বের এক নতুন রূপ। আর সবচেয়ে বড় কথা, এটি মাথা উঁচু করে দাঁড়ানো এক নতুন বাংলাদেশের বার্তা। বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট দেশের দয়ায় চলবে না। আমরা বাংলাদেশের ব্যবসা বাড়াবো, আমাদের সামরিক শক্তি বাড়াবো এবং বিশ্বের বুকে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেব। মোদীকে অগ্রাহ্য করার এই সাহস এবং দূরদর্শিতা আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বিভিন্ন পয়েন্টে যখন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে পুশিং করছে প্রতিনিয়ত, আর এই বিষয়টি নিয়ে যখন বিজিবি এবং বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এক ধরনের যুদ্ধংদেহী অবস্থায় আছে, ঠিক তখনই বিজিবি এবং বিএসএফ এর বার্ষিক যে মিটিংটি আছে মহাপরিচালক পর্যায়ে, সেই মিটিংটি শীর্ষ মিটিংটি অনুষ্ঠিত হয়ে গেল, শীর্ষ বৈঠকটি দিল্লিতে গত 8 থেকে 11 জুন। তো সঙ্গত কারণেই এই মিটিংটির প্রতি সবার দৃষ্টি ছিল। খুবই একটি সংবেদনশীল সময়ে এই মিটিংটি হয়ে গেল। তো মিটিং শেষে এখন নিশ্চয়ই আমাদের মেলাতে হবে এই মিটিং থেকে কি প্রাপ্তি ঘটেছে কিংবা কি অর্জন হয়েছে, আর সেইটি মেলাতে গিয়েই আমরা ধাঁধায় পড়ে গেলাম। আসলে প্রিয় দর্শক শ্রোতা,
আমার দেশ একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট করেছে এই মিটিংকে ঘিরে। মিটিংটি কভার করেছে চমৎকারভাবে, বিশেষভাবে মিটিংয়ের ফলাফল, অর্জন, প্রাপ্তি, এইসব বিষয়। তো সেখানে গুরুতর কিছু প্রশ্ন দেখা দিয়েছে এই মিটিং ঘিরে এবং এই মিটিংয়ে আমাদের প্রাপ্তি ঘিরে। তো 8 থেকে 11 হয়ে গেল মিটিং। তো নিয়ম অনুযায়ী এই মিটিংয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক তাদের দলকে লিড করে থাকেন। বাংলাদেশ থেকে লিড করেছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, তিনি বিজিবির মহাপরিচালক। আর ভারতের বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার, যিনি একজন আইপিএস অফিসার, তিনি লিড করেছেন ভারতীয় পক্ষকে। তো দিল্লিতে এই মিটিং শেষে নিয়ম অনুযায়ী সচরাচর যেটি ঘটে থাকে, একটি যৌথ সংবাদ সম্মেলন হয়ে থাকে, প্রতি বছরই সেটি হয়। কিন্তু এবছর সেটি হয়নি, যৌথ সংবাদ সম্মেলন হয়নি। তার পরিবর্তে মিটিংয়ের পরদিন ভারত থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভারত থেকে যৌথ বিবৃতি, আর প্রশ্ন উঠেছে সেই যৌথ বিবৃতি নিয়ে। যেই যৌথ বিবৃতিতে ভারতের পক্ষে সুবিধাজনক সব বক্তব্য এসেছে, কিন্তু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু সেখানে আসেনি। শুধু তাই না, বরং বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বছরের পর বছর ধরে বাংলাদেশিদের প্রতি যে আচরণ করছে, বর্ডার কিলিং থেকে শুরু করে অন্যান্য বিষয়ে, তো এইসব কোনো বিষয় সেখানে যৌথ বিবৃতিতে আসেনি। তো গতানুগতিকভাবে যেহেতু ভারত প্রকাশ করেছে যৌথ বিবৃতি, তাদের ভাষা গতানুগতিক। 2 পক্ষের মধ্যে আন্তরিকভাবে মিটিং হয়েছে। 2 পক্ষই সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি বন্ধ করবার জন্য রাজি হয়েছে। 2 পক্ষই সীমান্তে টহল জোরদার করবার ব্যাপারে এগ্রি করেছে। এইসব কথাবার্তা আছে সেখানে, ভারতের পক্ষে সব কথাবার্তা। এবং বিপজ্জনকভাবে আগের সব বিবৃতিতে বর্ডার কিলিং বা সীমান্ত হত্যার কথাটি থাকলেও এবার কিন্তু যৌথ বিবৃতিতে সেই টার্মটি পর্যন্ত ভারত পরিবর্তন করে ফেলেছে। এইবার তারা সীমান্ত হত্যাকে বলছে সীমান্তে সংঘটিত মৃত্যু। খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। অর্থাৎ তারা সীমান্তে যে কিলিং হচ্ছে, বর্ডার কিলিং, সেইটি পুরোপুরি অস্বীকার করতে চাইছে, এমন একটি ব্যাপার। তো সেই যৌথ বিবৃতি, আর যৌথ বিবৃতি বিষয়ে একটি নিয়ম আছে। নিয়ম হলো যৌথ বিবৃতি যুগপৎ, অর্থাৎ একই সময়ে 2 পক্ষই প্রকাশ করবে এবং যৌথ বিবৃতির বিষয়বস্তু সম্পর্কে 2 পক্ষ এগ্রি করবে। এগ্রি করবার পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে একই সময়ে অবিকৃতভাবে একই বক্তব্য 2 পক্ষ থেকে প্রকাশিত হবে। কিন্তু মজার ব্যাপার হলো সেটি ঘটেনি। শুধু ভারতের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কোনো যৌথ বিবৃতি প্রকাশিত হয়নি। ইনস্টেড তারা যেটা করেছে, বাংলাদেশের বিজিবি একটি সংবাদ সম্মেলন করেছে, একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে চমৎকার কিছু কথা সেখানে বলা আছে, খুবই কম্প্রিহেন্সিভ সেই সংবাদ বিজ্ঞপ্তি। তারা সেখানে কি কি করে এসেছে, আমাদের জন্য কি কি অর্জন বয়ে এনেছে, সেই সবের বিশাল ফিরিস্তি আছে। শুনলে বা পড়লে যে কেউ খুশি হয়ে যাবে, যেটি কিনা যৌথ বিবৃতিতে এর কোনো কিছুই উল্লেখ নেই। প্রিয় দর্শক শ্রোতা, এটি বড় প্রশ্নের উদ্রেক করেছে যে যৌথ বিবৃতি 2 পক্ষের সম্মতিতে হতে হবে। এমনকি কোনো যৌথ বিবৃতিতে যখন কোনো পক্ষ এগ্রি করে, সেই পক্ষ সেই যৌথ বিবৃতির ভাষা, শব্দ চয়ন, বাক্য গঠন, এমনকি পাংচুয়েশন মার্কস, দাড়ি কমা পর্যন্ত ভালো করে বিশ্লেষণ করতে হয়। কারণ একটি কমা ভুল জায়গায় পড়লে ভুল অর্থ হতে পারে একটি বক্তব্যের। তো অতটাই গুরুত্বপূর্ণ যৌথ বিবৃতির ভাষা। বাট সেই যৌথ বিবৃতিতে কিছুই নেই এই সব কথাগুলোর, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর, কিন্তু বিজিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আছে। এটি একটি বিরাট প্রশ্ন সৃষ্টি করেছে, বিরাট প্রশ্ন সামনে নিয়ে এসেছে, কেন হতে হবে এমনটি। আর যে যৌথ বিবৃতিতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নেই, সেই যৌথ বিবৃতিতে বাংলাদেশ বা বিজিবির নেতৃত্ব তারা কি করে এগ্রি করলেন, এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেছে। তো এখন যে যৌথ বিবৃতির বিপরীতে ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেইটিতে বলা হয়েছে, দাবি করা হয়েছে যে বিজিবি মহাপরিচালক সেখানে বাংলাদেশের স্বার্থ বিষয়ে যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো হলো যে তিনি পুশিন বিষয়ে আপত্তি জানিয়েছেন, ভারত অন্যায়ভাবে পুশিন করছে, এই বিষয়ে জোরালো বক্তব্য তিনি সেখানে রেখেছেন। আর কি কি করেছেন, সীমান্ত হত্যা বিষয়ে প্রতিবাদ করেছেন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির কথা বলেছেন, মাদক চোরাচালান নিয়ে কথা বলেছেন, পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো, বিশেষভাবে ভারতের মিজোরামে তাদের সম্ভাব্য অবস্থান এবং বাংলাদেশ বিরোধী কার্যকলাপ তারা সেখানে চালাচ্ছে, এই বিষয়ে তিনি তার উৎসাহ প্রকাশ করেছেন, উদ্বেগ জানিয়েছেন ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষের কাছে। শুধু তাই না, তিনি আরও বলেছেন ভারত আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে বিভিন্ন নিরাপত্তা অবকাঠামো তৈরি করছে এবং সেটি অব্যাহত রেখেছে, এই বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন। এবং ভারত আশ্বাস দিয়েছে, অর্থাৎ বিএসএফ তার কাউন্টার পার্ট বিএসএফ মহাপরিচালক আশ্বাস দিয়েছেন যে ভারত বিষয়টি দেখবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সংবাদ বিজ্ঞপ্তি পড়লে বা শুনলে আমাদের আপাত দৃষ্টিতে
খুশি হয়ে যাবার যথেষ্ট কারণ আছে যে আমাদের চাহিদাগুলো সেখানে বলা হয়েছে, দাবিগুলো উত্থাপন করা হয়েছে, প্রতিবাদগুলো যথাযথভাবে সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু বাস্তবতা কি? এই সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মানুষকে খুশি করবার জন্য ঠিক আছে, দেওয়া গেল, দেওয়া হয়েছেও, কিন্তু যৌথ বিবৃতির কি হবে যেখানে এই বিষয়গুলোর কোনো কিছুর উল্লেখ নেই, পুশিন শব্দটি উল্লেখ নেই সেখানে, যা কিনা এই মুহূর্তে বার্নিং কোয়েশ্চেন, সবচেয়ে ভারতের সঙ্গে আমাদের এই মুহূর্তে জরুরি আলাপ, জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে পুশিন। আর সেই যৌথ বিবৃতিতে পুশিন শব্দটি এক্সিস্ট করছে না, নেই সেখানে। শুধু তাই না, বলা হয়েছে যে সীমান্তে সংগঠিত মৃত্যু, কিলিংকে তারা ডেথ বলছে, আর এইটি বিজেপি নেতৃত্ব সেটি এগ্রি করেছে। তো এইটি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে, আর প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তো আমার দেশ ভারতীয় নির্দিষ্ট একটি নিরাপত্তা সোর্স থেকে খবর পেয়েছে এবং গণমাধ্যমের সূত্রেও বলছে, আমার দেশ এই বরাতগুলোতে বলছে যে সেখানে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি আরও ইন্টারেস্টিং এবং আরও বেশি আসলে আমি মনে করি বিপজ্জনক বাংলাদেশের জন্য। সেটি হলো আমাদের বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, তিনি সেখানে বলতে গেলে প্রায় গোপনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন। এবং এই মিটিংয়ের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বিজেপি মহাপরিচালকের মিটিং, এই মিটিংয়ের উল্লেখ নেই তাদের যৌথ বিবৃতিতে, এই মিটিংয়ের উল্লেখ নেই ঢাকা থেকে প্রকাশিত বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে। তো এইটি আরও ধোঁয়াশা তৈরি করেছে, আরও বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে, কেন হচ্ছে এই লুকোচুরি, কী কারণে? তো নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এইটি কোনো ভালো কথা না, এইটি প্রকাশিত হওয়া উচিত ছিল, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি এই মিটিং। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।